বীরত্বের প্রতীক চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। মৌর্য? হ্যাঁ, মৌর্য। ও সর্বত্র রয়েছে, এখানে ওখানে সমস্ত জায়গায়। ওরা অনেকে রয়েছে, প্রত্যেকেই মৌর্য। ওরা অনেক হয়েও এক, আর এক হয়েও অনেক। যা জানো পরিষ্কার করে বলো। এমন ভয়ানক যোদ্ধা আমি আমার জীবনে কখনো দেখিনি। কি বলতে চাইছো তুমি? ও অবশ্যই কোনো 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 তন্ত্রবিদ্যা জানে। আরে এই তন্ত্রমন্ত্র যারা জানে তারা কি না করতে পারে। তন্ত্রবিদ্যা আবার কি? মানে এইরকম যোদ্ধাদের কাছে কিছু অলৌকিক শক্তি থাকে, নাহলে আপনারাই বলুন, এক মুহূর্তে পুরো সেনাবাহিনীকে শেষ করে দিল, আর তারপর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেল। এটা কোনো সাধারণ বীর তো করতে পারবে না, বলুন। আর যদি এটা সম্ভব তো বলুন। তাহলে ও তোমায় কেন ছেড়ে দিল? হতে পারে কারণ আমিও তো মগধেরই, তাই না? তো তাতে কি হয়েছে? ওই অসাধারণ বীরের দল মগধ থেকে এসেছিল। ধোঁয়ার মধ্যে একজন যোদ্ধার বুকে আমি মগধের রাজ চিহ্ন দেখেছিলাম, যে নিজেকে মৌর্য বলছিল। এই মৌর্য? মৌর্যকে? এর নাম কি বলো তো? শুনিনি তো, এর নাম শুনিনি। তিনি কে? হ্যাঁ, মৌর্য কে? সত্যি তো। কোথা থেকে এলেন? কে তিনি? কখনো নাম শুনিনি না। বিশ্বাসী মানুষদের মধ্যে অন্ধবিশ্বাস তৈরি করা কঠিন নয়। তুমি যা ইচ্ছে করতে পারো চন্দ্রগুপ্ত। ও আসছে, আমাদেরকে শেষ করতে আসছে। বোধহয় সেজন্যই আমাকে জীবিত ছেড়ে দিয়েছে, যাতে ও আমার মাধ্যমে গ্রিক সৈন্যদের এইটা বলতে পারে, যদি ওরা বিয়াস নদী পার করে তাহলে। তো ওদের মগধের সেনাবাহিনীর সেই মায়াবী বীরেদের গল্প বলো, যারা সবকিছু করতে পারে, যাদের কাছে দৈব শক্তি আছে। এমন গল্প শোনাও যে তারা সিকান্দারের সর্বনাশ করতে পারে। আমি ওদের একে অপরের সঙ্গে কথা বলতে শুনেছি। ওনারা বলছিলেন যে সর্থির দেবতা গ্রিক সেনাদের ওপর খুবই অসন্তুষ্ট। ওদের কথার মানে তো এটাই বেরোয় যে যদি গ্রিক ভারতবর্ষে আরো টিকে থাকে তো ওনাদের দেবতাদের শ্রাপ ওনাদের ওপর পড়বে। অভিশাপের এই আগুন প্রথম ওদের এই অস্ত্র ভাণ্ডার দিয়ে শুরু হয়েছে, আর দেখতে দেখতে সমগ্র গ্রিক সাম্রাজ্যকে পুড়িয়ে ছাই করে দেবে। চুপ করো। তুমি আমাদের মিথ্যে গল্প কেন শোনাচ্ছ? এগুলো একদমই সত্যি নয়। তুমি জবনদের মধ্যে এই গুজব ছড়াও যে ধননন্দ সিকান্দারের বিনাশের জন্য তন্ত্র সাধনা শুরু করেছে। শীঘ্রই সে জবনদের বিনাশ করবে। এই কথায় অসন্তোষে পীড়িত সিকান্দারের সেনা আরো ভয় পেয়ে যাবে। শোনো, যদি তুমি সব সত্যি না বলো তো ঠিক আছে, আপনার যখন আমার কথা বিশ্বাস হচ্ছে না তাহলে খোঁজ লাগিয়ে নিন যে ধননন্দ কারবাস অব্দি পৌঁছেছে নাকি না। আর যদি এই কথাগুলো আপনাকে কোনো গ্রিক সৈনিক বলতো তাহলে তার কথা আপনি একবারে বিশ্বাস করে ফেলতেন।
কারণ যেহেতু আমি গ্রিক সেনাদের মধ্যে একজন ভারতীয় সৈনিক, তাই আমার কথা আপনি বিশ্বাস করবেন না। সাবধান ভারতীয়, সেনাপতি সেলুকাসের বিরুদ্ধে যদি আর একটাও বাজে কথা বলো তাহলে এখানেই তোমাকে কেটে ফেলবো। এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না। যদি নরকে আগুনও জ্বলে, এমনকি সমস্ত দেবতারাও যদি আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসে, পরের সপ্তাহে আমরা বিয়াস নদী আক্রমণ করে কারবাসাকে দখল করবই। দেখো এটাকে, এটা গ্রিক সাম্রাজ্যের অহংকার। স্বয়ং দেবতা জিউসের আশীর্বাদের ওপরে আছে। যতক্ষণ এই রাজ চিহ্ন এইভাবে দাঁড়িয়ে থাকবে, ততক্ষণ কোনো শক্তি আমাদের পিছিয়ে যেতে বাধ্য করতে পারবে না। তাই যাই হয়ে যাক না কেন, এই চিহ্নকে আমরা কোনোভাবেই নত হতে দেব না। পরের সপ্তাহে এই ধ্বজাকে বিয়াস নদীর ওপারে উঠতে দেখা যাবে। যদি ওদের দৈব চিহ্নে আগুন লেগে যায়, তাহলে এই কথাটা ছড়ানো কঠিন হবে না যে এসব এই দেশের দেবতাদের ক্রোধের চিহ্ন আর সংকেত। এক্ষুনি ফিরে যাও, নয়তো এই দেশের ক্রুদ্ধ দেবতারা তোমাদের বিনাশ ঘটাবেন। আমার আদেশই হলো শেষ আদেশ। ও সবসময় তোমার পিছনে ছায়ার মতো থাকবে। আমি তোমার কথার সত্যতা যাচাই করেই ছাড়ব। আর এতে যদি কোনো ষড়যন্ত্র থাকে, তাহলে তোমায় আমি জীবিত ছাড়ব না। যেখানে বিয়াস নদীর এক পাশে চাণক্য আর চন্দ্রগুপ্ত সিকান্দারের সেনাবাহিনীতে ধননন্দ সম্পর্কে ভয় আর অসন্তোষ তৈরি করছিল, অন্যদিকে বিয়াস নদীর ওপারে ধননন্দ কারবাস রাজ্য, যেখানে সিকান্দার সবচাইতে বেশি সংকট তৈরি করেছিল, সেখানে সিকান্দারের ভয় দেখিয়ে বেশি থেকে আরো বেশি লাভ করবার চেষ্টা করছিল। মহারাজ, পরিকল্পনা অনুযায়ী সমস্ত আমন্ত্রিত রাজারা একত্রিত হয়েছেন। সেটা তো ঠিক আছে অমাত্য, কিন্তু তুমি অনেক দিন আগে আমাকে একটা কথা দিয়েছিলে, তার কি হলো? চাণক্যকে নিয়ে। 4 বছর 3 মাস 22 দিন হয়ে গেছে, কিন্তু আমি আজ পর্যন্ত কেবল অপেক্ষাই করছি। মগধপতি রাজা ধননন্দে, শ্রেষ্ঠ রাজা ধননন্দে, মগধপতি রাজা ধননন্দে, শ্রেষ্ঠ রাজা ধননন্দে,
ওই যে ব্যাস নদীর ওই পারে বিদেশি দাঁড়িয়ে রয়েছে, সিকান্দার নাম ওর। আপনারা সবাই জানেন যে ও পুরুকেও পরাজিত করেছে। তাহলে আপনারা তো কিছুই না ওর সামনে। যেই দিন ও ব্যাস নদী পার করবে আপনারা সবাই মারা যাবেন। সেই জন্যে ভারতের সবচেয়ে বড় শক্তি এই মগধ, পঞ্চননের থেকে 10 গুণ বড় শক্তি মগধ, আপনাদের সবাইকে সিকান্দারের থেকে সুরক্ষা দেবার সিদ্ধান্ত নিয়েছে। আমি জানি যে সুরক্ষার কথা ভেবে আপনারা খুবই চিন্তিত হয়ে আছেন, কিন্তু এই সুরক্ষা পাবার জন্যে আপনাদের সবাইকে সুরক্ষা কর দিতে হবে, অর্থাৎ ধন দিতে হবে আমাকে। এই জন্য আমাদের ডেকেছেন? আমি ধন্যবাদ জানাতে চাই করবাসার রাজা যত্রসেনকে। তাহলে বলুন, আমার সুরক্ষা প্রস্তাবের ব্যাপারে কি মতামত আপনার? আপনার এই প্রস্তাব আমি মেনে নিচ্ছি। হ্যাঁ, ওনাকে এই প্রস্তাব এই কারণে মেনে নিতে হচ্ছে কারণ বিয়াস নদীর সামনে যে রাজ্য রয়েছে কারবাসা হলো সেই রাজ্য। এনার কাছে এনার রাজ্যে রাজ সিংহাসনে বসার কোনো উত্তরাধিকারী নেই, এই জন্যই ইনি এই প্রস্তাবটা মেনে নিচ্ছেন। কিন্তু আমরা কেন মানবো? আমরা কেন সুরক্ষার প্রস্তাব দেব মগধকে? শুনুন শুনুন, আপনারা জানেন যে ওই সিকান্দার ব্যাস নদী এখনো পার কেন করেনি? কারণ ও এটা জানে যেই পারে মগধ দাঁড়িয়ে। মগধ এবার কি সিদ্ধান্ত নেবেন সেটা আপনাদের হাতে। রাজা যত্রসেন তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, ওনার আমার প্রস্তাবিত সুরক্ষা সন্ধিতে সম্মতি আছে। এবার আপনাদের পালা। ভোজ 3 দিন ধরে চলবে। এই 3 দিনে আপনারা যাই খাবেন পান করবেন সেই সব আমার তরফ থেকে হবে। আপনারা সবাই উৎসবের আনন্দ নিন, কিন্তু এই সব কিছুর মূল্যটাও জেনে নেবেন। চমৎকার বলেছেন মহারাজ, কিন্তু এই ভোজন আর সুরাপানের ব্যবস্থা আমাদের করতে হবে না, এটা তো যত্রসেন করবেন। আচ্ছা, এমনিতেও যা কিছু যত্রসেনের আছে সেটা আজ নয় তো কাল আমারই তো হতে চলেছে।
এ ব্যাপারে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। এই যে ছোট ছোট রাজারা এখানে একত্রিত হয়েছে, ওরা কেউ এটা জানে না যে কিভাবে আমি ওদের রক্ষক হয়ে তাদের ভক্ষণ করব। ওরা এটা ভাবতেও পারছে না যে ধননন্দের পরিকল্পনাটা কি। আমি জানি আমার প্রস্তাব নিয়ে বিরোধ হবে এদের মধ্যে, তাই আগেই ওদের সিকান্দারের নাম করে ভয় দেখাও, আর তারপর আমার সঙ্গে সন্ধি করতে রাজি করাও। আর যদি কেউ না মানে তার সঙ্গে কি করতে হবে সেটা তুমি ভালো করে জানো আমার তো। হ্যাঁ চিকড়ধা। খাবার এক্ষুনি চলে আসবে। নাও, এসে গেছে খাবার। এ কি রোজ রোজ বাজে খাবার আমাদের দিচ্ছে? আমরাও তো সৈনিক, আমাদের কি দাস ভেবেছে নাকি? থাকার ব্যবস্থা তো প্রথম থেকেই খারাপ ছিল, কিন্তু খাবারটা মাঝে মধ্যে ঠিকঠাক পেতাম। কিন্তু এখন খাবারও বাজে দিচ্ছে। মানুষের খাবার যোগ্য খাবার বলে তোমার মনে হয়? আরে সব বাদ দাও না। আরে এনাদের সাথে সারা জীবন আমরা এখানে থাকবো নাকি? যতক্ষণ এনারা এখানে আছেন, যা পাচ্ছ তা দিয়েই কাজ চালাও। যখন এরা এখান থেকে চলে যাবে তখন আমরাও চলে যাব, তারপর ভালো করে খাওয়া দাওয়া করবো। যদি আমাদের রাজা এই রণভূমিতে এই শয়তানদের সামনে হার না স্বীকার করতেন, তাহলে আজকে এই দিন আমাদের দেখতে আরে হতো না। আমাদের রাজা তো যুদ্ধও করেননি, সোজা গিয়ে আত্মসমর্পণ করে দিয়েছিলেন। চলুন এবার খাবার খাওয়া যাক। আর ওই ওকে দেখো, খেয়ে জানে অন্ধকারে এতক্ষণ ধরে কি করছে। আরে ছাড়ো না ওর কথা, পাগল একটা। এই এত অন্ধকারে ও কি দেখছে? সেটাই যেটা ও সকালে দেখেছিল, আর আজ অন্ধকারে ও দেখতে পাচ্ছে মৌর্য।
সাপ সাপ পালাও 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 সাপ ঢুকেছে সবাই পালিয়ে যাও সবাই সাপ ঢুকেছে পালিয়ে যাও সবাই পালাও সবাই পালাও ওই ভারতীয় সৈনিক ঠিক বলছিল, ধনানন্দ কারবাসায় এসে গেছে। ক্ষমা করুন সেনাপতি সেলুকাস, আমাদের পতাকা সঠিক জায়গায় নেই। কি? গ্রিক সাম্রাজ্যের রাজ চিহ্ন পাওয়া যাচ্ছে না? কার কাজ এটা? আমরা কেন এরকম বোকামি করব? আমরাও তোমাদের সঙ্গে যুদ্ধে রক্ত ঝরাই। আরে আমাদের উপরে দোষারোপ করার আগে মগধের উপরে দোষ দিচ্ছ না কেন তুমি? হতে পারে ওই ছেলেটা সত্যি কথা বলছে, হতে পারে মৌর্য এখানে আসছে, হতে পারে এটা মৌর্যর আসার এখানে পূর্ণ সংকেত। ও মিথ্যে কথা বলছিল। সম্রাট, ওই দেখো, এ সেই মগধের সৈনিক যে এখানে আসার আগে তার আসার সংকেত দিয়েছিল। এটা তো খুবই অমঙ্গলের। মৌর্য 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 ঈশ্বর সংকেত দিচ্ছেন সম্রাট, আমাদের রাষ্ট্রচিহ্ন পুড়ে যাওয়া অমঙ্গলের।
এগিয়ে চলো। কোথায় গেল? কোথায় গেল? ও কোথায় গেল? এই জঙ্গলের চারিদিকে খোঁজো, যেভাবেই হোক খুঁজে নিয়ে এসো ওই মৌর্যকে। আমরাও আপনার সাথে যাব। ওই সামান্য এক ভারতীয় সৈনিক তোমাদেরকে বাঁচাতে এসেছিল, তাই না? হ্যাঁ, দেখিও তোমাদেরকে কিভাবে বাঁচায়। একটা কথা তো সত্যি, সমগ্র আর্যবর্তে মগধপতি ধননন্দের সঙ্গে কেউ যুদ্ধে জিততে পারে না। নপুংসক। ভদ্রসেন বাবু, ভদ্রতা ভদ্রতা কি আপনি ভুলে গেছেন? মগধপতি ধননন্দের সামনে আপনি বসে আছেন। আমি ভুলে যাইনি, আপনারা সবাই ভুলে গেছেন শাস্ত্র ধর্ম। না রাজা ভদ্রসেন, আমরা কোনো কিছুই ভুলে যাইনি। ক্ষত্রিয়দের ধর্ম হলো প্রজাদের রক্ষা করা, আর সেটাই তো করছি আমরা। প্রজাদের রক্ষা করার নামে কোন ধূর্তকে নিজেদের রাজ্য সঁপে দেওয়া ক্ষত্রিয়দের ধর্মে নেই। আপনারা সবাই ধননন্দের সব অধিকার করে নেওয়ার কুটিলতা দেখতে পাচ্ছেন না? না না, শুধু উনি কেন, এখানে উপস্থিত সব রাজাদেরই নিজের নিজের মত প্রকাশ করার স্বাধীনতা রয়েছে। এখানে কাউকেই এই সুরক্ষা প্রস্তাবে স্বাক্ষর করার জন্য বাধ্য করা হবে না। আপনাদের মধ্যে যে যে রাজারা আমার পক্ষে আছেন, তারা সুরক্ষা সন্ধির সমর্থনে নিজের নিজের মদিরার পাত্র তুলে নিন। সুরক্ষার নামে আমাদের শেষ করে ফেলতে চায়। এ আমাদের এই জন্যই ডেকেছে, যাতে শক্তি আর ছলনা করে সুরক্ষা সন্ধিতে হস্তাক্ষর করাতে পারে। আর আপনাদের মতো বীর ক্ষত্রিয়রা চোখ বন্ধ করে অপমান সহ্য করছেন। ব্যাস রাজা ভদ্রসেন, আর একটা শব্দ যেন মুখ থেকে না বেরোয়। বলতে দাও। বলতে দাও আমার তো প্রধান মুদ্রা রাক্ষস। বলতে দাও ওনাকে। এখানে সবার বলার স্বাধীনতা রয়েছে, সবাই স্বাধীন। আমন্ত্রিত সম্মানিত রাজাগণ, এই যে ছোট একটা মূর্খতাপূর্ণ দুর্ঘটনা এখানে ঘটলো, তাতে আপনারা ভয় পাবেন না। আমার আর আপনাদের মধ্যে এই সুরক্ষা সন্ধির আনন্দে মদিরা, আরো মদিরা। দাদা ত্রিকটা দেখেন। তোমার কি মনে হয় এই ঘটনা কি ওকে খুব ভাবাবে, নাকি এই মৌর্যকে নিয়ে গল্প আর একটা ধ্বজাকে সৈন্য ছাউনি থেকে গায়েব করে পাহাড়ের ওপর পুড়িয়ে ছাই করে দেওয়া
আর এই পৃথিবীর দেবতাদের অভিশাপ যবন সৈনিকদের মধ্যে ভয় সৃষ্টি করা। প্রভাব তো পড়া উচিত। আমি যখনই কোনো পরিকল্পনা করি তাতে দুটো বিশেষ কথা অবশ্যই মাথায় রাখি। পরিকল্পনার লক্ষ্য যেন সঠিক হয়, আর যে কোনো বস্তু বা কথাকে ঘাতক হাতিয়ার বানিয়ে তোলার ক্ষমতা পরিকল্পনায় যেন থাকে। ওই ছেলেটা চন্দ্রগুপ্ত আর ওর ভাবনা চিন্তা হতে পারে অত্যন্ত ভয়ানক, কিন্তু আমার চিন্তায় গ্রিক সৈন্যদের নিয়ে। লোকে বলে যে যমনরা অসাধারণভাবে শক্তিশালী আর অত্যন্ত বুদ্ধিমান হয়। কোনো ব্যক্তি অসাধারণ বুদ্ধিমান হয় না। ব্যক্তি হয় বুদ্ধিমান হয়, নয়তো মূর্খ। অসাধারণ কি আছে এর মধ্যে? আমরা সবাই সামান্য মানুষ, তারাও ঠিক আমাদেরই মতো। একটা কথা সবসময় মনে রেখো ইন্দ্রদত্ত, রাজনীতির এই খেলায় শাসকের কাছে সবচেয়ে ঘাতক অস্ত্র শোষিতের ভাবনা চিন্তার বিষয়ে অনুমান করতে পারার ক্ষমতা। এখন এটা আমাদের ঠিক করতে হবে যে এখন শাসক কে আর কে শাসক থাকবে। আমিও তো এটাই চাই যে গ্রিক সৈনিকরা আমাদের মাতৃভূমি থেকে বিদায় নেয়। আর সত্যি কথা বলবো, মহারাজ পূর্ব নিজের দরবারে এই যমনদের উপস্থিতি পছন্দ করছেন না, কারণ এরা ওনার প্রত্যেকটা কাজের উপর হস্তক্ষেপ করছে, স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে দিচ্ছে না। এসব অন্ধবিশ্বাসের কথা ভেবে নিন, যদি আমাদের যুক্তি মতো না হয় তাহলে? হতে পারে যুক্তি কাজে লাগলো, হতে পারে কাজে লাগলো না। বিকল্প তো ভেবে রাখতেই হবে। আমিও সর্বদা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিকল্প ভেবে রাখি। আর তাই বলছি, চন্দ্রগুপ্ত তো নিজের কাজ করছেই, আমাদেরও সিকান্দারের ভাবনাকে প্রভাবিত করার চেষ্টা করে যেতে হবে। রাজনীতির একটা বড় সুন্দর নিয়ম আছে, যদি তুমি রাজাকে না নিয়ন্ত্রণ করতে পারো তাহলে সেই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করো যে রাজার ভাবনা চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে। আমাদেরও এমন একজন ব্যক্তিকে দরকার যে সিকান্দারের মস্তিষ্ককে প্রভাবিত করতে পারবে। এইরকম ব্যক্তিকে আমি জানি, সিকান্দারের বন্ধু, ওর উপদেষ্টা, ওর দার্শনিক ক্যালেস্থেনিস। এমনিতে তো ও ইতিহাসের সংরক্ষক, কখনো কখনো আমাদের মহলে দরবারের কার্যকলাপ লিপিবদ্ধ করবার জন্য আসে। দার্শনিক? এক কাজ করো, শীঘ্রই পঞ্চনদে এক বিদ্বান সভা আহ্বান করো, তাকেও সেখানে আমন্ত্রণ জানাও। আমি তার সঙ্গে দেখা করতে চাই। যেমন তোমার ইচ্ছে, হয়ে যাবে এই কাজ। যুক্তি আর পরিকল্পনাকে পরের ধাপে নিয়ে যাওয়ার সময় এসে গেছে। আমার সামনে মাথা তুলবে, আমার সভা নষ্ট করবে, কেটে ধর। পায়ের জুতোকে কখনো মাথায় তুলতে নেই। আরে একদম দুষ্টুমি করবি না। আরে ওরে বাবা, আরে কোথায় যাচ্ছিস? এদিকে আয়। আরে আরে দেখি তো, দেখি তো, খুব দুষ্টুমি হচ্ছে না আমার সাথে? আরে আরে
আরে আয় আয় এদিকে দেখি তো এবার এবার কোথায় যাবি? হ্যাঁ ওলে বাবা, কোথায় যাবি তুই? হ্যাঁ এইখানে চুপটি করে আমার কাছে থাক। কোথায় যাবি তুই? কোথাও যেতে দেব না। Oh.